প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ভাই, এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আর তুই যদি এখন বিয়ে না করিস তাহলে তোরা দুজন একে অন্যকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবি। এখন বল তোরা পারবি কিনা? আমার কথা শুনে নীলিমা কিছুটা চুপ করে থেকে বলল, হ্যাঁ ভাই, আমি পারবো। হ্যাঁ, আমিও রাজি। গুড। তাহলে আজকে তোদের বিয়ে। সিফাত, তুই আজকে রাতের জন্য একটা হোস্টেল বা বাসা বুক করে যেখানে আজকে রাফি আর নীলিমার বিয়ে হবে। আরে বাসা নেওয়ার কি আছে, আমাদের একটা বাসা এখন ফাঁকা আছে, সেখানেই হবে। ঠিক আছে। আর নীলিমা, তুমি সন্ধ্যা 7টার সময় সিফাত যে ঠিকানা দিবে সেখানে চলে এসো। ঠিক আছে ভাইয়া। আর আসতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, আমি যেয়ে নিয়ে আসবো। আচ্ছা ভাইয়া। আজকে আর কেউ ক্লাস না করে বাসায় চলে আসলাম, কারণ আজকে রাফি আর নীলিমার বিয়ে, তাই কিছু কাজ আছে সেগুলো করতে হবে। বাসায় এসে বাইকটা পার্ক করে দরজার কাছে এসে কলিং বেল বাজাতেই মামি এসে খুলে দিল। মামি আমাকে এই সময় বাসায় আসতে দেখে বলল, কি হয়েছে আব্বু তোর? এই সময় আসলি যে, কিছু হয়েছে নাকি? না মামি, আমি ঠিক আছি, এত চিন্তিত হওয়ার কিছু নেই। মামি আমার কপালে চুমু দিয়ে বলল, বারে, আমার একটা মাত্র ছেলে, তার জন্য চিন্তা না করে পারি? দেখি সাইড দাও, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, যা। আমি রুমে এসে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকলাম। আসলে মামির কোনো ছেলে না থাকায় আমাকে নিজের ছেলে হিসেবে দেখে। শুধু মামি নয়, মামাও আমাকে তার ছেলের মতোই ভালোবাসে। আর হ্যাঁ, আমি আমার মামার বাসায় থেকে লেখাপড়া করি। আমার বাসা নওগাঁ জেলায়। কোনো এক কারণে আজ আমি আমার সেই সোনার শহর ছেড়ে রাজশাহীতে মামার বাসায় পাড়ি জমিয়েছি। তবে এখানে থাকার জন্য যথেষ্ট কারণও আছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলাম। একটু পরে জোহরের আজান দিল। নামাজ পড়ে লাঞ্চ করার জন্য নিচে আসলাম। নিচে নেমে দেখি মামা আর মামি সোফায় বসে আছে। আমি যে মামা আর মামির মাঝখানে যেয়ে বসলাম। মামা আমার হাত বুলিয়ে দিতে দিতে বলল, আব্বু, তোমার লেখাপড়া কেমন হচ্ছে? ভালো হচ্ছে মামা। মামার তোমার একটা হেল্প লাগবে। আমার মামা হলো এই জেলার ডিসি। কি হেল্প আব্বু? আসলে মামা, আমার এক ফ্রেন্ড মানে রাফি একটা মেয়েকে ভালোবাসে, আর মেয়েটাও রাফিকে ভালোবাসে। কিন্তু সমস্যা হলো মেয়েটার বাবা মেয়েটির বিয়ে ঠিক করেছে। আর মেয়েটা মানে নীলিমা যদি রাফিকে না পায় তাহলে আত্মহত্যা করবে। ও, তাহলে আমাকে কি করতে হবে? আমরা ঠিক করেছি আজকে রাফি আর নীলিমার বিয়ে দিয়ে দিব। আর দেখো, বিয়ে যদি না দিই তাহলে দুজন দুজনকে হারিয়ে ফেলবে। এতে কে কখন কি করে বসে তা তো বলা যায় না। আর তোমার কাজ হলো বিয়ে হওয়ার পর যত প্রশাসনিক সমস্যা হবে তা সলভ করা। সমস্যা নেই, আমি এই দিকটা সামলে নেব। কিন্তু রাফির পরিবার বা রাফি যদি মেয়েটাকে কখনো ছেড়ে দেয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। না না, কখনো ছেড়ে দিবে না, এটা আমার বিশ্বাস। তারপরেও আমি ভালোভাবে বলবো। ঠিক আছে। তো আব্বু, কখন বিয়ে হবে? রাতে মামি। ও আচ্ছা, অনেক কথাই হলো, চলো এবার লাঞ্চ করবে। চলো। মামি, তিশা এখনো কলেজ থেকে আসেনি। তিশা হলো আমার একমাত্র মামাতো বোন, এবার মেডিকেল সেকেন্ড ইয়ারে। না, এখনো আসেনি, আজকে নাকি আসতে দেরি হবে। ও চলো খাবে। চলো। এরপরে মামা আর মামির সাথে লাঞ্চ করে কিছুক্ষণ কথা বলে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে রুম থেকে বের হয়ে দেখি তিশা সোফায় বসে থেকে টিভি দেখতেছে। আমাকে দেখেই বলল, ভাই, আজকে নাকি তোর কোনো এক বন্ধুর বিয়ে? হ্যাঁ রাফির। তো কিছু বলবি? বলেছিলাম তুই কবে বিয়ে করবি। আমার সম্পর্কে তো তুই জানিস, তারপরেও এই কথা জিজ্ঞাসা করতেছিস কেন? না, এমনি বললাম। আর তুই আর কতদিন এভাবে থাকবি? না আছে গার্লফ্রেন্ড, না আছে বউ। দেখ, তোর বন্ধু আজকে রাতে মজা নিবেনি। আমি তিশার মাথায় একটা চুটকি মেরে বললাম, বেশি বড় হয়ে গেছিস তাই না? শপিং মলে যাব, তোর কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না, শুধু ফুচকা নিয়ে আনিস।
ঠিক আছে ফুচকা পাগলি। মামিকে বলে বাসা থেকে বের হয়ে বাইকটা নিয়ে সিফাতকে ফোন দিয়ে শপিং মলে আসতে বললাম। আসলে তিশার সাথে আমার ভাই বোনের সম্পর্কের থেকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্কটা বেশি, তাই আমার সাথে যে কোনো বিষয়ে নির্দ্বিধায় কথা বলে। শপিং মলে আসার একটু পরে সিফাত আসলো। সিফাতকে নিয়ে বিয়ের কেনাকাটা করতে লাগলাম। কেনাকাটা বলতে রাফির জন্য একটা শেরওয়ানি আর নীলিমার জন্য একটা শাড়ি আর বাসরঘর সাজানোর জন্য